গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো আজকে কী বার জানি, মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 6:07 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, জারোয়া দেখতে যাবো আজকে। হ্যাঁ চলো, যেতে যেতে কথা বলি, দাঁড়িয়ে কথা বলারও সময় নেই, গাড়ি চলে এসছে। আজকে আন্দামানে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন তো আমাদের সেলুলার জেলটা দেখা হলো, তারপর গতকাল রস আইল্যান্ড আর নর্থওয়ে আইল্যান্ড দেখা হয়েছে। আজকে যাব জারোয়া ফরেস্টের ওদিকটাতে। বিশাল এক এক্সাইটমেন্ট হচ্ছে, জারোয়া দেখতে যাব। ছোটোবেলা থেকে জারোয়াদের কত রকমের গল্প শুনেছি, তবে এখানে এসে আরও অনেক গল্প শুনলাম লোকাল লোকজনের কাছ থেকে। জারোয়া সম্পর্কে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে পারলাম। দেখো আমাদের গাড়িটা এখন কিন্তু জঙ্গলের মধ্যে চলে এসছে, তবে এই জঙ্গলে জারোয়া থাকে না। জারোয়া প্রোটেকশন এরিয়াটা আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে, কিন্তু এরকম আর কি জঙ্গল এখন থেকেই শুরু হয়ে গেছে। আর যেখানে আর কি জারোয়া থাকে সেখানের জঙ্গল আরও গভীর, ছবির মতো আঁকাবাঁকা পথ, দুই ধারে এরকম গভীর জঙ্গল, আর রাস্তাটা দেখো এরকম এঁকে বেঁকে চলে গেছে। আমরা সবাই পলক্ষীন দৃষ্টিতে এই রাস্তার দিকেই তাকিয়েছিলাম। বড় বড় আর্টিস্টরা যেরকম রং তুলি দিয়ে ছবি আঁকে, দুই ধারে গভীর জঙ্গল, মাঝখানে এঁকে বেঁকে পথ চলে গেছে, তো এই রাস্তাটা ঠিক সেরকমই। আমাদের গাড়িটা যত ভেতরের দিকে যাচ্ছিল জঙ্গল আরও তত বেশি গভীর হচ্ছে। রাস্তায় সেরকম একটা গাড়ি নেই, যানজটও নেই। আর এখানে গাড়িতে জানো তো হর্নও বাজানো হয় না। আমরা যে কদিন এখানে ছিলাম আমরা কিন্তু কখনো কোনো গাড়িতে হর্ন বাজাতে দেখিনি। এখানে লোকজন কম তো, আর গাড়ির সংখ্যাও কম, সেজন্য তাই এখানে আর হর্ন বাজানোর মনে হয় সেরকম একটা প্রয়োজন হয় না। সবাই খুব সচেতন মানুষ, সবাই জানে কিভাবে রাস্তাঘাটে চলতে হবে। যাই হোক, আমাদের গাড়িটা 1 থেকে 1.5 ঘন্টা এরকম আঁকাবাঁকা রাস্তা ধরে চলে আসলো জারোয়া প্রোটেকশন এরিয়ার কাছাকাছি। সেখানে একটা চেকপোস্ট রয়েছে, তো ওখানে না ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান আছে, সবাই ওখানে ব্রেকফাস্ট করে। তো আমরাও সেরকম একটা দোকানে গেলাম। আমাদের ড্রাইভার যে দোকানে নিয়ে গেছে সেই দোকানেই আমরা গিয়েছি, যেহেতু আমরা একটা প্যাকেজ ট্যুরের সাথে এসেছি, সেই জন্য আমাদের গাইড আর কি যেই দোকানে নিয়ে গেছে বা যেই হোটেলে নিয়ে গেছে আমরা সেখানেই উঠেছি বা সেখানেই খাওয়া দাওয়া করেছি। ভালো দোসা, এরকম ভালো না? ও হ্যাঁ, প্লেন দোসা, মশলা দোসা না। ভালো। আমি লাচ্ছা পরোটা অর্ডার করেছিলাম। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা ভালোই হবে। এটাকেই বলে সিক্স সেন্স। দোসা খেতে আমরা অতটা পছন্দ করি না, যতই ভালো হোক। কে তুমি ভালোবাসো? তাহলে আমার এই পরোটায় ভাগ বসাবে না, পরোটায় ভাগ বসাবে না, তাহলে ধোসা খেয়েই থাকো যখন ভালোবাসো। পুরি দিয়েছি তো আমরা। এখন 8টা বাজে, আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট, আবার চা খাওয়া হলো। তো এখান থেকে 9টার আগে আমরা বেরোতে পারবো না, বললো যে 9টার সময় গাড়ি সব ছাড়া হবে। ওদের আর কি ওই কী সব আর কি স্লট বুকিং টুকিংয়ের ব্যাপার থাকে, তো হয়তো পারমিশন করাতে হয়, এন্ট্রি করতে হয়, এই সমস্ত ব্যাপার থাকে। তো 9টার আগে সেটা হবে না। ভোর 3টের সময় একটা স্লট চলে আসে, আর এই 9টার সময় মনে হয় একটা যাবে। এর মধ্যে আর কোনো গাড়ি মানে আর কোনো স্লট ছিল কি না আমি বলতে পারবো না। আর শুনলাম যে ভোর 3টে থেকে শুরু হয় এই ব্যাপারটা, আর কি ভোর 3টে থেকেই শুরু হয় এই জঙ্গলে যাওয়ার ব্যাপারটা। তো এই গাড়ি যেখানে আর কি ওই চেকপোস্টের ওখানে রয়েছে তার পাশেই এই মন্দির রয়েছে। তো আমাদেরকে ড্রাইভার বলল আপনারা মন্দির থেকে ঘুরে আসুন। এই হলো মন্দির, আর ভিতরে মনে হয় মাতা রানীর কোনো আর কি বিগ্রহ রয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখাই।
এই যে দেখো, আর এখানে রয়েছে পশুপতি, না পশুপতি না, আমি এতক্ষণ ভেবেছিলাম যে এখানে মনে হয় পশুপতি রয়েছে, তা শিবলিঙ্গ আবার খুঁজে পাচ্ছিলাম না, ভাবছি এখানে হ্যাঁ ভাবছি যে পশুপতি আছে, তাহলে শিবলিঙ্গ কোথায় গেল? এ তো সিংহ, মানে মাতা রানীর বাহন। দাঁড়া, এই মন্দিরটা একটু ঘুরে আসি আমি। কি গণেশজি কৃপা, কিন্তু দেখ কিরকম যেন বিগ্রহ, বোঝাই তো যাচ্ছে না। ও এই হলো ইঁদুর, এই যে। আর দেখো গণেশের বিগ্রহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আর সব ঠাকুর কালো থাকে, কালো রঙের। আমরা এখানটায় কিছুক্ষণ সময় বসে থাকি এই সিঁড়িতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভাবছি। এবার ওরা বললো 6টার কথা, হ্যাঁ হ্যাঁ সেটাও, হ্যাঁ সেটাও ঠিক। ওই যে গাড়িগুলো লাইন দিয়ে রয়েছে না, তো ওই যে বুকিং করা রয়েছে, আমাদের গাড়ি যেমন 3 নম্বরে রয়েছে। আর যাই হোক, এখানটায় এখন বসে থাকি কিছুক্ষণ সময়, আর ছায়া পড়েছে তো খুব ভাল লাগছে। আর টিপা খবর নিয়ে আসলো এই চেকপোস্টের পর থেকে কোনো রকম কোনো ফটো ভিডিও কোনো কিচ্ছু করা যাবে না, 7 বছরের জেল আর জারোয়া প্রোটেকশন এরিয়া শুরু এখান থেকেই শুরু হয়ে গেছে, এই চেকপোস্টের এখান থেকেই। তো এরপর আর কোনো ফটো ভিডিও করতে পারবো না, যদি ধরা পড়ি তাহলে 7 বছরের জেল হবে। পুলিশ রয়েছে, সিসিটিভি রয়েছে, এমনিতেই দেখা যায়, সব ওরা নিয়ে বসে থাকে কে ফটো। আচ্ছা বাবা, দরকার নেই আমার, 10 বছর আমাকে ওই সেলুলার জেলে আটকে রাখবে। নেটেই তো পাওয়া যায়। হ্যাঁ, না ওই কি বলে, কোনো ব্লগাররা এসে কি করেছে নাকি? করেনি, সেটা না, নেটে পাওয়া যায়। কি বলছি যে হ্যাঁ, নেটে তো একটু থাকবেই, কয়েকটা হয়তো ফটো থাকতে পারে। 2-3 ঘন্টা পর আবার ব্লগটা শুরু করলাম, কারণ এই 2-3 ঘন্টা আমরা ওই জারোয়াদের জঙ্গলে ছিলাম। আর তোমরা তো শুনতেই পেলে সেখানে কোনো ভিডিও করা যাবে না। আমাদের সাথে যে ড্রাইভার ছিল সে বলল যে মোবাইলটা ব্যাগের ভিতরে রেখে দিন। আমরা না মোবাইলে গান শুনছিলাম, বলল যে গান শোনার দরকার নেই, মোবাইলটা আপনি ব্যাগের ভিতরে রেখে দিন, কারণ অনেক সময় পুলিশ বা কোনো সিকিউরিটি গার্ড চলে আসলে তখন নাকি তারা ঝামেলা করে, হাতে যদি মোবাইল দেখে তখন তারা ভাবে যে এখানে হয়তো ভিডিও করা হয়েছিল বা ফটো তোলা হয়েছিল। তো সেই জন্য মোবাইলটা আমরা বের করিনি, ব্যাগের ভিতরেই ছিল। যাই হোক, আমরা 3টে জারোয়া দেখতে পেয়েছি, আমি, কৃপা, অর্জুন, আমরা 3 জন দেখতে পেয়েছিলাম। একটা গাড়িতে 3 জন জারোয়া যাচ্ছিল রেশন আনতে। আমরা সাধারণত যে গাড়িগুলোকে ছোট হাতি বলে থাকি, মানে লরির থেকে যে গাড়িগুলো ছোট হয় কিন্তু কিছুটা লরির মতো দেখতে, তো সেই গাড়িতেই 3টে জারোয়া দাঁড়িয়েছিল, ওরা রেশন আনতে যাচ্ছিল। তো বাকিরা কেউ দেখেনি, শুধু আমি, কৃপা, অর্জুন, আমরা 3 জনই সেই জারোয়া 3 জনকে দেখতে পেলাম। কিন্তু তাও আমরা সেরকম একটা ভালো করে দেখতে পাইনি, যেহেতু আমরাও গাড়িতে ছিলাম আর ওরাও গাড়িতে ছিল, রানিং অবস্থায় অতটা ভালো করে বুঝতে পারিনি। ফেরি পার হয়ে আমরা যে জায়গাটাতে এসছি সেই জায়গাটার নাম আমি না এখন আর মনে করতে পারছি না, ভুলে গেছি। তবে এখান থেকে না মাঠ বলকনেতে যাওয়া যায়, আর হলো গিয়ে ডিগলিপুর বলে একটা জায়গা আছে, সেখানটাতেও যাওয়া যায়। যারা আন্দামান ঘুরেছো তারা এই সমস্ত জায়গাগুলোতে নিশ্চয়ই এসছো। তো এখান থেকে যে ডিগলিপুরের ওদিকটাতে যায় সেই জায়গাটা আরও অনেক সুন্দর, কিন্তু ওখানে যেতে অনেক সময় লাগবে, আর আমাদের প্যাকেজ ট্যুরের সাথে ডিগলিপুরের ওই জায়গাটা ছিল না। তো যাই হোক, এখান থেকে না আরেকটা জায়গায় যাওয়া হয়, সেটা মনে হয় কদমগাছি গ্রাম না কি যেন একটা গ্রাম, মানে ওখানে না সবাই ওই ম্যানগ্রোভ দেখতে যায়, বোটে করে সেখানটাতে যেতে হয়, 2-3 ঘন্টা বোটে থাকতে হবে, ওখানে সবাই ম্যানগ্রোভ দেখতে যায়, আর ওই জায়গাটাতে নাকি প্রচুর জারোয়া থাকে। তো জারোয়াও দেখা যায় আর ওই ম্যানগ্রোভ এগুলোও দেখা যায়, অপূর্ব সুন্দর জায়গাটা নাকি। তবে আমি সেখানটাতে যাওয়ার আর সাহস করিনি, কারণ গতকাল বোটে উঠে তো আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আজকে আমার হাজব্যান্ড বলল তুমি কালকে অনেক পাগলামি করেছো, আজকে আবার 2-3 ঘন্টা বোটে থাকলে তুমি অনেক পাগলামি করবে, আর আমিও ওকে সাহস করে বলিনি। ওই জায়গাটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু 2-3 ঘন্টা যেহেতু বোটে থাকতে হবে আমি তাই আর রিস্ক নেইনি। তোমরা যারা
আন্দামানে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই ওই কদমগাছি গ্রামটাতে যাবে, যেখানে জারোয়ারা থাকে। সেই গ্রামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবে। আমি বোটের ভয়ে কিন্তু এই জায়গাটা ক্যান্সেল করলাম। আমরা এখন দেখতে এসেছি মাড ভলক্যানো। ফেরি পার হয়ে আমরা আবার একটা গাড়ি ভাড়া করলাম, সেই গাড়ি নিয়ে চলে আসলাম মাড ভলক্যানো দেখতে। আর এই মাড ভলক্যানোর এটা একটু আর কি উপরের দিকে, তো উঠতে একটু অসুবিধা হয়েছিল। তখন তোমাদেরকে সেটাই বলছিলাম যে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছি। অক্টোবরের 4 তারিখে এই কাদা আগ্নেয়গিরির অগ্নুপাত হয়। 20 বছর পর পর নাকি এরকম ধরনের অগ্নুপাত ঘটে থাকে। চারদিকে তো দেখতেই পেলে মাটি আর কাদা ভর্তি, আর মাঝখানে এরকম বুদবুদ করছিল। নতুন একটা জিনিস দেখলাম, অনেক অভিজ্ঞতাও হলো। 20 বাজে আমাদের ওই যেটি কখন রে 12:30টায় খেয়েছি, আর খাবো না। আমরা তো ভালো করে যখন ফাঁকা হয়ে যাবে, এখন তো চলে যাচ্ছি। এখন তো আরও দেখতে পাবো না, কারণ এখন দুপুরবেলা ওরা তো খেয়ে দিয়ে মনে হয় ঘুমাচ্ছে বা কিছু। বিকেলের দিকে যারা যাবে তারা হয়তো দেখতে পারে। ওই সকালের দিকে বিকেলের দিকে ওরা আর কি একটু রাস্তায় হাঁটাহাঁটি করে বের হয়। এই দুপুর টাইমে তো খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে, সে সময় তো আর সেভাবে বের হয় না। কপালটা খুব খারাপ। সকালবেলার দিকে আসলে ভালো হতো। ওই ভোর যে 3টের সময় যে স্লটটা যায়, ওই স্লটে যদি আসা যেত তাহলে ভালো হতো। আমাদেরকে যে টাইমটা ফিক্সড করে দিয়েছে, তো আমরা তো সেই সময়ই এসছি। আগে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো বলতাম ওই রাত 3টের সময় আমরা বের হব। মাড ভলক্যানো দেখে আমরা ফেরিতে করে আবার জারোয়া ফরেস্টের ওদিকটাতে চলে আসলাম। ওইখানটাতেই তো আমাদের গাড়ি ছিল, জারোয়া ফরেস্টের ওখানেই তো গাড়িগুলো পার্কিং করা ছিল। তো সেই গাড়িতে করে আবার ওই জারোয়া ফরেস্টের ভেতর দিয়ে চলে আসলাম চেকপোস্টের এদিকটাতে। সকালবেলা আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই দোকানেই এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমাদের লাঞ্চে ছিল বিট ভাজা, ডাল আর পালং শাক ডাল দিয়ে একটা তরকারি মতো করেছিল, স্যালাড ছিল, আর আমরা ডিমের অমলেট নিয়েছিলাম। মাছ ভাজা ছিল, ওই টুনা ফিশ না জানি কি একটা মাছের নাম বলল। তো এখানের মাছগুলো খেয়ে না অতটা স্বাদ পাই না, আমরা না বারণ করলাম ওই মাছটা দিতে। আমাদের মধ্যে 2-1জন নিয়েছিল, বলল যে সেরকম একটা ভালো লাগেনি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ফেরার সময় আমরা যখন জারোয়া ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে আসছিলাম সেই সময় ওখানে 4জন জারোয়াকে দেখতে পেলাম। 3জন ছেলেকে দেখতে পেয়েছি আর 1জন মেয়েকে দেখতে পেলাম। 2জন করে আর কি আলাদা দেখতে পেয়েছি। বেশ ভালোভাবেই 4জন জারোয়াকে দেখা হয়েছে। তো আমাদের গাড়িটা না একটু স্লো করেছিল, ওদেরকে যখন আর কি দেখতে পেলাম সেই সময় ওরা জানো তো সেই আমাদের দিকে কটমটিয়ে তাকিয়ে রয়েছে। আমাদের গাড়ির ড্রাইভারের দিকে তাকিয়ে বলছে ইহা সে নিকলো, ইশারা দিয়ে আর চোখ দিয়ে বলছে ইহা সে নিকলো। কেন এখানে এরকম আর কি গাড়ি স্লো করেছো? আমাদেরকে তো বলেই দিয়েছিল যে এখানে গাড়ি স্লো করা যাবে না, দাঁড়ানো যাবে না, কারণ ওরা যদি দেখতে পায় যে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে বা কেউ বের হয়েছে তাহলে নাকি ওরা তাদের গায়ে ইট ছুঁড়ে মারে, তীর ছুঁড়ে মারে। গাড়ির কাজ তো ড্রাইভার 1 সেকেন্ডের জন্যও খোলেনি, গাড়ির কাজ তো পুরোটা সময়ই লাগানো ছিল। যাই হোক, আমরা 3-4টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়লাম। যদি আমরা বোটে করে ওই গ্রামটাতে যেতাম, যেই গ্রামে অনেক জারোয়া রয়েছে সেই গ্রামটাতে, তাহলে আমরা এত তাড়াতাড়ি এখানে আসতে পারতাম না, মানে আমাদের হোটেলের রুমে আসতে পারতাম না, রাত হয়ে যেত। তো আমাকে ছেলে মেয়ের বাবা 3জনে খুব কথা শোনাচ্ছিল আমার জন্য। ওরা এত সুন্দর জায়গাটা দেখতে পায়নি, এত কাছাকাছি এসে ওরা বোটে করে ওই গ্রামটাতে যেতে পারেনি। আমারও খুব মন খারাপ লাগছিল, এত কাছাকাছি এসে এত সুন্দর একটা জায়গা আমি মিস করে গেলাম। কিন্তু আমি জানো তো কালকে প্রচণ্ড ভয় পেয়েছে, আমি আর আজকে সাহস করে বোটে উঠতেই পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগছিল, সেই জন্যই না ক্যান্সেল করলাম। কিন্তু ছেলে মেয়ের কথা যখন ভাবি যে আমার জন্য ওরা ওই জায়গাটা দেখতে পায়নি, তখন আমারও মনটা খারাপ লাগে। যাই হোক, কি আর করা যাবে। ওদেরকে বললাম যে তোরা যখন বড় হবি তখন এসে ঘুরে যাস আবার। আর আজকে জানো তো আমাদের এই হোটেলে একটা সি ফুডের অর্ডার করা হয়েছে, 2.5 কেজি ওজনের কাঁকড়ার অর্ডার করা হয়েছে।
তো এই দেখো এখন কাঁকড়া নিয়ে এসছে, আর আমরা হোটেলের রুমে এসে ডিমের চপ খেলাম। কত বড় দেশিগুলি। আর উত্তম তাকে কামড়ে দেবে। পরে বলবেন না যে আপনার জন্য আমি ক্ষমা পেয়েছি। রাত 9টা বাজে, এখন ডিনার করতে যাব। তো সেই সময় স্ন্যাক্স খেয়ে তো বাইরে অনেকক্ষণ সময় হাঁটাহাঁটি করলাম, তারপর রুমে এসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু বিশ্রাম নিয়ে এখন আবার যাচ্ছি ডিনার করতে। ইচ্ছে করছে ঘুমিয়ে থাকতে, কিন্তু আজকে এখানে তো অনেক কিছু রান্না হচ্ছে, ডিনার তো করতেই হবে। বাড়িতে আমি এত কিছু তো খাই না, কিন্তু এখানে এসে এত খাওয়া হচ্ছে, এলাহি ব্যাপার। আজকে ডিনারে রয়েছে ভেন্ডি আলু ভাজা, চিকেন কষা, ডাল, স্যালাড। আর আমি এত সবজি খাবো না। আর এদের রয়েছে মাটন, মানে চিকেনও আছে, মাটনও আছে, আর কাঁকড়াও রয়েছে। ঠিক আছে, মানে এদের ডাবল ধামাকা না ট্রিপল ধামাকা। হ্যাঁ, চিকেন, মাটন আর হলো গিয়ে কাঁকড়াটা এখনো আসেনি। আমি মাটন খাবো না, তাই শুধু চিকেন নিয়েছি। বাহ, গার্নিশিংও তো ভালো করেছে। এটাকে এখন ছবি তুলি। হ্যাঁ, এটাকে এখন কি করে কাটাকুটি করবে, ভাঙবে দেখো, কারণ পুরোটাই হলো গিয়ে এই যে চারা পুরো গোটা কাঁকড়াটাকে রান্না করেছে। রান্নাটা করলো কি করে গোটা কাঁকড়াটা? খুব সুন্দর সাজিয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল। কি বন্ধুরা, কাঁকড়াটা দেখে নিশ্চয়ই তোমাদের সবার পছন্দ হয়েছে। কত সুন্দর রান্না, কত সুন্দর গার্নিশিং। আমারও কিন্তু কাঁকড়াটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু এই কাঁকড়াটা যখন খাওয়ার জন্য আমরা কাটাকুটি করলাম, সেই সময় দেখলাম এই কাঁকড়ার মধ্যে কিছুই নেই। এর ওয়েট ছিল প্রায় 2 থেকে 2.5 কেজি। এত বড় কাঁকড়াটার মধ্যে ওই যে লম্বা লম্বা পাগুলো রয়েছে, ভেতরগুলো পুরো ফাঁপা, আর যে বডিটা থাকে ওই সেখানেই একটু যা আর কি মাংস মতো রয়েছে অল্প একটু। তো এই দিয়ে আমাদের মানে কি বলবো, ঠোঁটেও লাগেনি, মুখেও লাগেনি, অথচ এই কাঁকড়ার দাম নিয়েছে 1600 টাকা। 1600 টাকার কাঁকড়া আমাদের পেট ভরাতে পারেনি, কিন্তু চোখ ভরাতে পেরেছে। 1600 টাকার কাঁকড়া আমরা চোখে দেখেই মনটাকে ভরিয়ে দিলাম। পেট ভরিয়ে আর কী লাভ, পেট তো সবসময়ই ভরাই, তাই না বলো? আজকে না হয় 1600 টাকার কাঁকড়া দেখে চোখ ভরালো। আজকে তো বিশাল বড় নৈশভোজ হলো। নৈশভোজ সেরে এই যে এখন আমরা হোটেলের রুমে চলে এসেছি শুতে। কালকে আবার রাত 3টের সময় উঠতে হবে, তো সেটা কালকে ব্লগে শেয়ার করব। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।